নমস্কার বন্ধুরা, আমরা যে বুকসটা কভার করছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশন জিওগ্রাফি ক্লাস 10 এর, ঠিক আছে। আর মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বুকসটা আমরা মানে কভার করছি, যেটা তোমাদেরকে সহজ ভাষায় সম্পূর্ণ ধারণা এবং পরীক্ষা ভিত্তিক প্রস্তুতিটা এখানে করানো হবে। এখানে আমরা যে চ্যাপ্টারটা দেখছিলাম সেটা হচ্ছে এক্সোজেনাস প্রসেস এন্ড ল্যান্ডফর্ম পার্ট 3। এর অলরেডি দুটো লেকচার হয়ে গেছে, এটা আমাদের 3 নম্বর লেকচার, ঠিক আছে। এগুলো গিয়ে তোমরা রিভিশন করতে পারো। তো আমরা এখানে দেখছিলাম বায়ুর কাজ, ঠিক আছে। ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা, আর এর মধ্যে আমরা পড়ছিলাম বায়ুর কাজ। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এগুলো যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই তিনটার উপরে আমরা অলরেডি লেকচার নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। সেগুলোকে গিয়ে তোমরা রিভিশন করতে পারো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্ট 4, পরিবহনের কার্যটা দেখব, ঠিক আছে। এর মধ্যে সাসপেনশন, সল্টেশন, সারফেস ক্রিপ, এগুলো ডায়াগ্রামের মাধ্যমেই আমরা এক্সপ্লেইন করব, ঠিক আছে। তারপরে আমাদের যেটা পার্ট 5 থাকবে, এটা নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। আর পার্ট 6টা এটা আমরা এমসিকিউ করব। ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা, এটা দেখে নিচ্ছি আমরা পার্ট 4টা, ঠিক আছে। এখানে পার্ট 3 হয়ে গেছে, এটাকে কেটে 4 করে দিব। তো পরিবহনের কার্য, এটা হচ্ছে প্রথমটা কি করব আমরা, সাসপেনশন, ঠিক আছে। সাসপেনশন, সল্টেশন, সারফেস ক্রিপ। তো প্রথম বায়ু পরিবহন কার্য, এর আমরা বিস্তারিত নোটস তোমাদেরকে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। সেখানে তোমরা জয়েন করতে পারো, এখনো লিঙ্কটা শেয়ার করা হয়নি, যখন লিঙ্ক শেয়ার করবো সেখানে গিয়ে জয়েন করতে পারো। তো আমরা দেখবো বায়ুর পরিবহন কার্য, ঠিক আছে, ট্রান্সপোর্টেশন বাই উইন্ড। এর সঙ্গে কি আছে, বায়ু যখন ক্ষয়প্রাপ্ত বালি, ধুলো, নুড়ি ও অন্যান্য শিলাচূর্ণকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যায়, তখন তাকে আমরা বায়ুর পরিবহন কার্য বলি, ঠিক আছে। যেরকম ধরে নাও আমাদের একটা পার্সেল আছে, পার্সেলটা যদি দিল্লি থেকে আসে, ঠিক আছে। পার্সেলটা যদি দিল্লি থেকে ধরে নাও পশ্চিম বাঙ্গাল আসবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আসবে ধরে নাও। তো সেই পার্সেলটা কিভাবে আসবে, পরিবহন করেই তো আসবে, গাড়ি গাড়ি হয়েই তো আসবে। কিন্তু এখানে মাধ্যমটা কি আছে, মাধ্যমটা এখানে গাড়ির কাজ কে করছে, গাড়ির কাজটা করছে বায়ু, ঠিক আছে। গাড়ির কাজটা কে করছে, এখানে গাড়ির কাজটা করছে কিন্তু বায়ু, ঠিক আছে। সেই কি করছে, বালি, ধুলো ও নুড়িকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে নিয়ে যায়। এটা বায়ুর হচ্ছে দ্বিতীয় প্রধান কাজ। প্রথম প্রধান কাজটা আমরা দেখে নিয়েছি, যেটা ক্ষয় করে, ঠিক আছে। আজকে আমরা পরিবহনটা পড়ছি, নেক্সট ডে আমরা পড়বো সঞ্চয়টা। তো বায়ু পরিবহন কেন হয়, বায়ু প্রথমে শিলা ও মাটিকে ক্ষয় করে, প্রথম কাজ কি আছে ওর, প্রথমে মাটিকে ক্ষয় করবে, এরপর সেই ক্ষয়প্রাপ্ত পদার্থকে অন্যত্র নিয়ে যায়। যখন বায়ুর গতি কমে যায় তখন সেগুলি জমা পড়ে, ঠিক আছে। যেখানে ধরে নাও এখান থেকে গতি করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, পরিবহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু যেখানে ওর মানে গতিটা কমে যাচ্ছে সেখানে কি করে দিচ্ছে, সেখানে সে সঞ্চয় করে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ক্ষয় ক্ষয় ক্ষয়ের পরে কি করে পরিবহন, পরিবহনের পরে কি হয় সঞ্চয়। তারপরে আমরা দেখবো বায়ুর পরিবহনের বৈশিষ্ট্যটা, এটা শুষ্ক অঞ্চলে বেশি হয়, ঠিক আছে। যেখানে বৃষ্টিপাত হয় সেখানে কি মানে বালি কণাগুলো, ধূলি কণাগুলো উড়বে, উড়বে না। আমরা মাটিকে বসানোর জন্য কি করি, আমরা মাটিকে বসানোর জন্য আমরা সেখানে জল মানে আহ, জল ফেলি, যাতে মাটিটা বসে যায়, ঠিক আছে। মরুভূমিতে সবচেয়ে বেশি কার্যকর, এই জিনিসটা কোথায় বেশি কাজ করে, মরুভূমিতে। কারণ কি, মরুভূমিতে দুনিয়ার মানে ভরা আছে, বালি কণাগুলো ভরা আছে, কারণ সেখানে বৃষ্টিপাত হয় না, ঠিক আছে। অলরেডি মাটিগুলো উপরে থাকে, সেই জন্য কি হয়, সেখানে হালকা বাতাস আসলেও সেখানে বালিটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে উড়িয়ে নিয়ে চলে যায়, ঠিক আছে, এবং সেখানে গিয়ে জমা করে। 3 নম্বরটা হচ্ছে শুকনো কণা, সবচেয়ে বেশি পরিবাহিত হয়। শুকনো কণাগুলো, যেগুলো বেশি শুকনো কণাগুলো থাকে
সেগুলো মানে যে ছোট কণাগুলো থাকে সেগুলোকে বেশি পরিবাহিত করতে পারে, ঠিক আছে। একটা ধরে নাও ছোট ছোট ধূলি কণাগুলো আছে, এটাকে প্রথমে উড়িয়ে নিয়ে যাবে নাকি বড় বড় যে ইগুলো আছে শিলাগুলো আছে সেগুলোকে। তো এই এই ধূলি কণাকে বেশি উড়িয়ে নিয়ে যেতে পারবে। তারপরে হচ্ছে বায়ুর বেগ। বায়ুর বেগ যত বেশি, ঠিক আছে, যে বাতাস আছে বাতাসের বেগ যত বেশি থাকবে তার পরিবহন ক্ষমতাও তত বেশি হবে, ঠিক আছে। এবার দেখবো বায়ুর পরিবহনের উপর প্রভাবকারী কারণ, এর উপরে কি প্রভাব পড়ে, ঠিক আছে, পরিবহনের সময়। তো এক হচ্ছে বায়ুর বেগ, ভেলোসিটি অফ উইন্ড। তো বায়ুর বেগ যত বেশি থাকবে তত বেশি কণা বহন করতে পারবে এবং তত বড় কণাও পরিবাহিত হবে, ঠিক আছে। ধরে নাও বাতাসের বেগ অনেক বেশি আছে, ঠিক আছে, অনেক আছে, সেক্ষেত্রে কি হবে, সে ছোট ছোট মানে ছোট শুকনো কণাগুলোকে তো নিয়ে যাবে, তার তার মধ্যে মাঝারি কণা এবং বড় কণাগুলোকেও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে যদি ওর ভ্যালোসিটিটা বেশি থাকে, ঠিক আছে, বায়ুর বেগটা বেশি থাকে। কিন্তু বায়ুর বেগটা যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে বড় বড় বা মাঝারি যে শিলাখণ্ডগুলো আছে সেগুলোকে কি উড়িয়ে নিয়ে যেতে পারবে? তো পারবে না, ঠিক আছে। এবার দেখবো 2 নম্বর, যেটা হচ্ছে কণার আকার। এখানে যে আমরা পড়ছি যে বায়ু যে পলিগুলোকে বা তোমার শিলাগুলোকে যে উড়িয়ে নিয়ে যায় সেগুলো কি রকমের হয়, সে তার আকারগুলো আমরা এখানে এক্সপ্লেন করব, ঠিক আছে। তো শুকনো ও মাঝারি বড় 3 সাইজের থাকে কণার আকার। একটা হয়ে গেল শুকনো মানে ছোট, তারপরে মাঝারি, তারপরে কি হচ্ছে বড়। তো শুকনো কণা সহজে উড়ে যায়, মাঝারি কণাগুলো লাফিয়ে চলে এবং বড় কণাগুলো কি হয়, গড়িয়ে চলে, ঠিক আছে। গড়িয়ে চলে মিন্স এইরকম করে মানে ঘিসিয়ে ঘিসিয়ে যেটাকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, সেটাকেই বলি আমরা গড়িয়ে চলা। আর লাফিয়ে চলা এখান থেকে জাম্পিং করে এখানে চলে আসলো, এখান থেকে জাম্পিং করে এখানে চলে আসলো, ঠিক আছে। এইভাবে যেটা চলছে সেটাকে আমরা কি বলি, লাফিয়ে চলা। আর সহজে উড়ে যায় যেটাকে বাতাস উড়িয়ে নিয়ে এখানে এসে জমা করে দেয়, ঠিক আছে, ওর যতটা বেগ থাকে সেই হিসেবে সে জমা করে দেয়, ঠিক আছে। 3 নম্বর কারণটা হচ্ছে কণার ওজন হালকা। কণার ওজন হালকা, কণা বহু দূরে যায়। তো কণার ওজন গুলো যদি হালকা থাকে তো সেটা বেশি দূরে যাবে, ভারী থাকলে খুব কম দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ভূমির প্রকৃতি সমতল। ভূমির প্রকৃতি কেমন আছে, সমতল আছে। অশুষ্ক ভূমিতে পরিবহন বেশি থাকে, উদ্ভিদ থাকলে পরিবহন কমে যায়। যদি এখানে গাছ লাগানো আছে, ধরে নাও এখানে একটা গাছ লাগানো আছে, তো এখান থেকে ধরে নাও বালিগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বালিগুলোকে উড়িয়ে নিয়ে গেলে সে বেশি দূর নিয়ে যেতে পারবে না, এখানেই জমা হয়ে যাবে, ঠিক আছে, এর নিচে কি হয়ে যাবে, জমা হয়ে যাবে। কারণ কি, এখানে মানে উদ্ভিদ গুলো আছে যার জন্য তাকে পরিবহন করতে দিচ্ছে না, ঠিক আছে। 5 নম্বর, আর্দ্রতা কম হলে বালিকণা আলগা থাকে তাই সহজে উড়ে যায়। আর্দ্রতা মানে কি, হিউমিডিটি, হিউমিডিটি যদি বেশি থাকে বা হিউমিডিটি যদি কম থাকে সেক্ষেত্রে কি হবে, বালিকণাগুলো আলগা থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বালিকণাগুলো আলগা থাকে এবং সহজে উড়েও নিয়ে মানে উড়িয়ে নিয়ে যায়। তারপরে আমরা দেখবো বায়ুর পরিবহনের প্রকারভেদ, ঠিক আছে। এর প্রধানত কটি মানে 3 ভাবে পদার্থকে পরিবহন করে নিয়ে যায়। 1 নম্বর হচ্ছে সাসপেনশন, ঠিক আছে, ভাসমান পরিবহন। এটা সংজ্ঞা হচ্ছে অত্যন্ত শুকনো ধূলিকণা, ঠিক আছে, যেগুলো অত্যন্ত শুকনো ছোট ছোট ধূলিকণা আছে সেগুলোকে বাতাসে ভেসে বহু দূরে প্রবাহিত হলে তাকে আমরা সাসপেনশন বলি, ঠিক আছে। এখানে একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারো। পেলেই তো হচ্ছে না ভিডিওটা, এখানে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছিলাম কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে না। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো কি প্রবলেম আছে, ঠিক আছে। তো বৈশিষ্ট্য কি আছে এর, এর বৈশিষ্ট্য হচ্ছে খুব শুকনো কণা অনেক উঁচুতে উঠে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। এই যে শুকনো কণাগুলো আছে সেগুলোকে কত দূর, 1000 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারে, ঠিক আছে। ভিডিওটা প্লেই হচ্ছে না, এটাকে আমরা দেখছি পরে যে কি হচ্ছে, ঠিক আছে। তো উদাহরণ হচ্ছে ধুলোর ঝড়, মরুভূমির ধূলিকণা, ঠিক আছে, যেখানে ধুলোর ঝড়টা বইছে সেখানে এগুলো দেখতে পাওয়া যাবে। এবং মরুভূমির ধূলিকণা, যেখানে মরুভূমি আছে যেরকম থর হয়ে গেল, ঠিক আছে, থর মরুভূমি এটা কোথায় আছে বলো, কমেন্ট বক্সে জানাও। থর মরুভূমি হয়ে গেল,
তারপরে বলেছিলাম একটা সাহারা মরুভূমি, এটাও কোথায় আছে তোমরা জানো। এগুলো কোথায় দেখা যায়? সাহারা মরুভূমিতে, থর মরুভূমিতে, ঠিক আছে, যেখানে মরুভূমি এলাকা থাকে সেখানেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ভিডিওটা এখন প্লে হয়েছে। তারপরে দেখো সল্টেশন, এটাকে বলি আমরা কি লাফিয়ে পরিবহন। সংজ্ঞাটা হচ্ছে মাঝারি আকারের বালিকণা মাটির উপর লাফাতে লাফাতে পরিবাহিত হয়, তাকে আমরা সল্টেশন বলি। ঠিক আছে, যে ধূলিকণা যে মাঝারি আকারের হয়, ধরে নাও এরকমের মাঝারি আকারের আছে, এগুলোকে কিরকম লাফিয়ে লাফিয়ে চলে। ঠিক আছে, এগুলো একদম লাফিয়ে লাফিয়ে চলে, তাই একে আমরা কি বলি? সল্টেশনটা। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি আছে? সবচেয়ে বেশি বালিকণা এইভাবে পরিবাহিত হয়। মরুভূমিতে সবচেয়ে সাধারণ পরিবহন পদ্ধতি, এটা হচ্ছে মরুভূমির সাধারণ মানে পদ্ধতিটা। ঠিক আছে, কিভাবে হয় এটা? বায়ু বালিকণাকে উপরে তোলে, তারপর বালিকণা নিচে পড়ে। প্রথমে বালিকণাকে কি করে? উপরে তোলে, তারপরে ফের কোথায় চলে আসে? নিচে চলে আসে। ধরুন এখান থেকে একটা তুলেছিল কণাকে, ঠিক আছে, বড় কণাকে এখান থেকে তুলে উপরে নিয়ে গেল, তারপরে আবার নিচে নিয়ে চলে আসলো। এরকম করে একে লাফিয়ে পরিবহনটা করে। ঠিক আছে, আবার বাতাস এটিকে তুলে দেয়, আবার এটাকে তুলে দিয়ে আবার একইভাবে বারবার লাফাতে থাকে। এটা দেখতে আমরা কোথায় পাই? মরুভূমির বালিতে। ঠিক আছে, এটা ভিডিওর মাধ্যমে দেখতে পারো যে এক জায়গা থেকে অন্য জায়গায় লাফাচ্ছে। ঠিক আছে, তারপর হয়ে যাচ্ছে সারফেস ক্রিপ, এটা গড়িয়ে পরিবহন। গড়িয়ে পরিবহন কেমন? এরকম করে। ঠিক আছে, মানে এক জায়গা থেকে যেরকম ধাক্কা দিলে যে এখানে সরে আসবে, এরকম করে যে চলে আসে, সেটাকে আমরা কি বলি? গড়িয়ে পরিবহন। ঠিক আছে, তো ভারী বালি, নুড়ি ও ছোট পাথর বায়ুর চাপে মাটির উপর গড়িয়ে বা পিছলে পরিবাহিত হয়, তাকে আমরা কি বলি? সারফেস ক্রিপ বলি। এর বৈশিষ্ট্যটা হচ্ছে বড় কোনা মাটি ছেড়ে ওপরে ওঠে না, ধীরে ধীরে এগোয়। উদাহরণ হচ্ছে ছোট নুড়ি কঙ্কন। ঠিক আছে, ভিডিওতে দেখতে পাচ্ছ, দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পড়ছে। ঠিক আছে, এবার আমরা তিনটি পরিবহনের তুলনাটা করে নিচ্ছি, কম্পেয়ারটা। ঠিক আছে, এরা বৈশিষ্ট্য দেখে নিচ্ছি। কোনার আকার কেমন থাকে? কোনার আকার থাকে তোমার গিয়ে সাসপেনশনে কি থাকে? শুকনো থাকে। আর সল্টেশনে মাঝারি থাকে। আর সারফেস ক্রিপে বড় থাকে। চলার ধরন কি? এটা ভেসে, মানে একে উড়িয়ে নিয়ে চলে যায়, যেহেতু এই ছোট ছোট কণাগুলো আছে। ঠিক আছে, এটা মাঝারি আছে বলে একে কি করে? লাফিয়ে লাফিয়ে নিয়ে যায়, এরকম করে লাফিয়ে লাফিয়ে নিয়ে যায়। ঠিক আছে, সারফেস ক্রিপকে কিরকম নিয়ে যায়? গড়িয়ে। ঠিক আছে, এরকম করে। যদি একটা পদার্থকে মানে যে ধূলিকণা আছে তোমার গিয়ে যে শিলাগুলো আছে, বড় যদি শিলা থাকে সেটাকে যদি ধাক্কা দাও তো আস্তে আস্তে মানে গড়িয়ে, মানে চাকার মতো মানে যাবে। ঠিক আছে, সেটাকেই আমরা বলি গড়িয়ে, সারফেস ক্রিপ। এর উচ্চতা দেখে নিচ্ছি, উচ্চতা এর অনেক বেশি, অনেক দূর পর্যন্ত যেতে পারে। সল্টেশনটা অল্প, কারণ এর আকারটা বড় হয়ে যাচ্ছে, এর থেকে এর আকার আরো বড় হয়ে যাচ্ছে, তো এটা কোথায় থাকবে? ভূমির উপরেই থাকবে। এর দূরত্ব সবচেয়ে বেশি, সল্টেশনে মাঝারি, আর সারফেস ক্রিপে সবচেয়ে কম। তো আজকের লেকচারটা আমাদের এইটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে ভিডিওটি ওয়াচ করার জন্য। আর ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ঠিক আছে, এবং নতুন ক্লাসের আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।